আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা তৃতীয় অধ্যায়ের অনুধাবন ও সংক্ষিপ্তমূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের এখানে যে কয়েকটা অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক প্রশ্ন রাখছি। তো এখানে প্রথম প্রশ্নটা কি বলতেছে? প্রথম প্রশ্নটা হচ্ছে সূর্য হলো সৌরজগতের প্রাণকেন্দ্র কি ব্যাখ্যা করতে বলতেছে। তো আমরা জানি যে সূর্য হচ্ছে সৌরজগতের সকল গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রক হওয়ায় সূর্যকে সৌরজগতের প্রাণকেন্দ্র বলা হচ্ছে। এখন কি যে আমাদের যে ৮টা গ্রহ আছে এবং কি বিভিন্ন উপগ্রহ আছে, এই প্রত্যেকটা গ্রহ উপগ্রহ হচ্ছে কি যে সূর্য হচ্ছে কি নিয়ন্ত্রণ করে থাকে। দেখো অন্যান্য গ্রহ ও উপগ্রহগুলো তাপ ও আলোর উৎস হচ্ছে কি সূর্য। সূর্যের কোনো কঠিন বা তরল পদার্থ নেই। কি বলতেছে? কঠিন বা তরল পদার্থ নেই। শতকরা ৫৫ ভাগ হচ্ছে কি থাকে? হাইড্রোজেন থাকে, ৪৪ ভাগ হিলিয়াম থাকে এবং ১ ভাগ থেকে অন্যান্য গ্যাসে সূর্য গঠিত হয়। সূর্যের আলো ও তাপ ছাড়া পৃথিবীতে উদ্ভিদ কোন প্রাণী কিছুই জন্মাতো না। তো প্রাণীর স্পন্দন সম্ভব হতো না। তো দেখো সূর্য হচ্ছে কি যে তো পৃথিবী দেখো যে যত কাজ সংঘটিত হয় এই সূর্যকে কেন্দ্র করে, তার জন্য হচ্ছে সূর্য হলো সৌরজগতের কি প্রাণকেন্দ্র। আচ্ছা, এরপরে ২ নম্বর কোশ্চেনটা যে পৃথিবীর নিকটতম গ্রহটি জীব বসবাসের অনুপযোগী ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা জানি যে পৃথিবীর নিকটতম গ্রহটি হলো কি শুক্র। তো সবাই একটা জিনিস ভুল করে যে সবাই মনে করে যে পৃথিবীর নিকটতম গ্রহটি হচ্ছে কি মঙ্গল। তার জন্য কি যে জীব বসবাসের উপযোগী এইটা বলার কারণে মঙ্গল গ্রহটি ব্যাখ্যা করে আসে, তখন কি এটা ভুল হয়ে যায়। তো আমরা জানি যে পৃথিবীর নিকটতম গ্রহটি হচ্ছে কি শুক্র, ঠিক আছে। তো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ৪.৩ কোটি কিলোমিটার। কি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। তো পৃথিবীর মতো শুক্রের একটি বায়ুমণ্ডল আছে, কিন্তু এতে অক্সিজেন নেই, ঠিক আছে। এই গ্রহে কার্বন ডাই অক্সাইডের গ্যাসের পরিমাণ প্রায় শতকরা ৯৬ ভাগ। কি কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণই শতকরা কত ভাগ থাকে? ৯৬ ভাগ থাকে। গ্রহটিতে কার্বন ডাই অক্সাইডের ঘন মেঘের কারণে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। কি বলতেছে? যে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। এখানে পৃথিবীর তুলনায় ৯০ গুণ বেশি বাতাসের চাপ রয়েছে, আর এজন্য গ্রহটি জীব বসবাসের কি একদম কি অনুপযোগী, ঠিক আছে। আচ্ছা, এরপরে ৩ নম্বর, শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় কেন? তো আমরা জানি যে শুক্র গ্রহে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা খুব বেশি হয়, এই গ্রহটিতে কি অ্যাসিড বৃষ্টি হয়। পৃথিবীর মতো শুক্রের একটি বায়ুমণ্ডল রয়েছে, কিন্তু এতে অক্সিজেন নেই। কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ প্রায় শতকরা কত ভাগ? ৯৬ ভাগ। গ্রহটিতে কার্বন ডাই অক্সাইডের ঘন মেঘের কারণে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। শুক্রের পৃষ্ঠে পৃথিবীর তুলনায় ৯০ গুণ বেশি বাতাসের চাপ রয়েছে। কত ভাগ? ৯০ গুণ বাতাসের বেশি চাপ রয়েছে। তো দেখো এখানে তার জন্য জীবন ধারণ করা অসম্ভব। আচ্ছা, ৪ নম্বর, যে পৃথিবীকে আদর্শ গ্রহ বলা হয় কেন? তো আমরা জানি যে জীবজন্তু ও উদ্ভিদের জীবন ধারণের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে বলে পৃথিবীকে আদর্শ গ্রহ বলা হয়। তো পৃথিবী হচ্ছে সূর্যের কততম গ্রহ? যে পৃথিবী হচ্ছে সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। এই গ্রহটি সূর্য থেকে আলো ও তাপ পায়। সূর্যের আলো ছাড়া পৃথিবীতে অন্ধকার থাকতো, ঠিক আছে। পৃথিবীতে প্রাণীর স্পন্দন থাকতো না এবং জীবজগৎ উদ্ভিদ ও প্রাণী কিছুই বাঁচত না। আচ্ছা, পৃথিবীর বায়ুমণ্ডলে রয়েছে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড সহ নানা গ্যাসীয় উপাদান। সকল প্রাণীর জন্য অক্সিজেন অত্যাবশ্যক। অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ ও প্রাণীকে কি বাঁচিয়ে রাখে। তো আরো বলতেছে যে এছাড়াও বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদান সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে প্রাণীকুলকে রক্ষা করে। পৃথিবীর এমন অনুকূল পরিবেশ জীবজন্তু ও উদ্ভিদের জীবন ধারণের জন্য উপযুক্ত হওয়ার কারণে সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবী হচ্ছে কি আদর্শ গ্রহ। কি বলতেছে? পৃথিবী হচ্ছে কি একমাত্র আদর্শ গ্রহ। আচ্ছা, এরপরে ৫ নম্বর কোশ্চেনটা ৫ নম্বর কোশ্চেন বলতেছে মঙ্গল গ্রহে প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয় কেন? বলতেছে যে মঙ্গল গ্রহে প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয় কেন? আমরা জানি যে মঙ্গল গ্রহে প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয়, কারণ এখানে বায়ুমণ্ডলে শতকরা ৩ ভাগ নাইট্রোজেন ও শতকরা ২ ভাগ আর্গন গ্যাস রয়েছে। কি আছে? শতকরা ৩ ভাগ নাইট্রোজেন আছে এবং শতকরা ২ ভাগ আর্গন গ্যাস রয়েছে। তো এখানে পানির পরিমাণ খুবই কম। মঙ্গল গ্রহ পৃথিবীর তুলনায় অনেক ঠান্ডা, গড় উত্তাপ হিমাঙ্কের অনেক নিচে। তো দেখো যে গড় উত্তাপ যখন হিমাঙ্কের নিচে, সেখানে কি জীবন ধারণ একদমই কি অসম্ভব। আচ্ছা, ৬ নম্বর কোশ্চেনটা যে মঙ্গল গ্রহের রং লাল কেন? বলতেছে যে মঙ্গল গ্রহ লাল বর্ণের গ্রহ। সূর্য থেকে দূরত্বের দিক থেকে পৃথিবীর পরে মঙ্গলের গ্রহের অবস্থান। কি সূর্যের পরে কি দেখো সূর্যের মানে কি দূরত্বের দিক থেকে পৃথিবীর পরে কোন গ্রহের অবস্থান? মঙ্গল গ্রহের। এই গ্রহে অসংখ্য পাথর রয়েছে, পাথরগুলোতে মরিচা পড়েছে, ফলে গ্রহটি লাল বর্ণ ধারণ করেছে। তার জন্য কি দূর থেকে দেখলে মনে হয় মঙ্গল গ্রহটি কি লালচে। আচ্ছা, ৭ নম্বর কোশ্চেনটা যে ট্রপোমণ্ডল কেন দেখো ট্রপোমণ্ডল কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। যে আমরা জানি যে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরকে কি ট্রপোমণ্ডল বলে। কি যে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরকে ট্রপোমণ্ডল বলে। ট্রপোমণ্ডল মানুষের জন্য সবচেয়ে কি প্রয়োজনীয় স্তর, কারণ এখানে বায়ু প্রবাহ, আর্দ্রতা, কুয়াশা, মেঘ ও বৃষ্টি সহ আবহাওয়ার বেশি ভাগ হচ্ছে কি প্রক্রিয়া ঘটে থাকে।
তো ট্রপোমণ্ডলের উপরের সীমাকে কি ট্রপোপজ বলা হয়, যেখানে বায়ু অপেক্ষা স্থির থাকে। এই কারণে বিমানগুলো বলতেছে ঝড় ঝঞ্ঝা এড়িয়ে নিরাপদ উঠতে পারে। তাই ট্রপোমণ্ডল পৃথিবীর কি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত কি একটা প্রয়োজনীয়। আচ্ছা, এরপরে 8 নম্বর কোশ্চেনটা বলতেছে আন্তর্জাতিক তারিখ রেখার সময় বিভ্রাট কিভাবে দূর করে ব্যাখ্যা করো। কি বলতেছে, আন্তর্জাতিক তারিখ রেখা সময় বিভ্রাট কিভাবে দূর করে ব্যাখ্যা করতে বলতেছে। তো আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমার অন্তরে 4 মিনিট সময়ের ব্যবধান হয়। তো সুতরাং 15 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় ব্যবধান হয় 1 ঘন্টায়। এভাবে মূল মধ্যরেখা গিনেসের মান থেকে পূর্ব দিকে অগ্রসর হতে থাকলে 180 ডিগ্রি দ্রাঘিমায় দেখো দ্রাঘিমায় কি হবে 12 ঘন্টা সময় বেশি হয় এবং পশ্চিম দিকে অগ্রসর হলে 12 ঘন্টা সময় কম হয়। তো গ্রিনিচ থেকে পূর্বগামী কোনো জাহাজ বা বিমান রেখা অতিক্রম করলে স্থানীয় সময়ের সঙ্গে মিল রাখার জন্য তাদের বর্ধিত সময় থেকে একদিন বিয়োগ করে এবং পশ্চিমগামী জাহাজ কি করে, দেখো পশ্চিমগামী জাহাজ বা বিমান তাদের থেকে একদিন যোগ করে তারিখ গণনা করে থাকে। এভাবে আন্তর্জাতিক তারিখ রেখা ব্যবহার করে সময় বিভ্রাট দূর করা হয়। তো জানি আমরা, দেখো যে বিষয়টা কেমন, যে আমরা জানি যে পূর্ব দিকে গেলে কিন্তু সময় যোগ হয়, কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখার ক্ষেত্রে পূর্ব দিকে গেলে কি হয় সময় বিয়োগ হয়, ঠিক আছে। এবং পশ্চিমে গেলে কি হয় আমরা জানি এমনি সাধারণ নিয়মে পশ্চিমে গেলে সময় বিয়োগ হয়, আর আর আন্তর্জাতিক তারিখ রেখার ক্ষেত্রে পশ্চিমে গেলে সময়টা কি করে দিবা, যোগ করে দিবা। আচ্ছা, এরপরে 9 নম্বর কোশ্চেনটা বলতেছে যে ভূ অভ্যন্তরের একটি মঙ্গলকে যে একটি স্তরকে সীমা বলা হয় কেন। কি বলতেছে যে ভূ অভ্যন্তরের একটি স্তরকে সীমা বলা হয় কেন, ব্যাখ্যা করো। তো আমরা জানি যে সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গুরুমণ্ডল গঠিত হয়, একে সীমা স্তর বলা হয়। কি বলতেছে, সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা গুরুমণ্ডল গঠিত হয়, এর জন্য কি একে সীমা স্তর বলে। তো দেখো SI আর ম্যাগনেসিয়ামের হচ্ছে কি Ma, ঠিক আছে, তার জন্য এই স্তরটাকে কি বলা হয়, সীমা স্তর বলা হয়। এবার বলতেছে যে কেন্দ্রমণ্ডলের ওপর থেকে চতুর্দিকে প্রায় 2885 কিলোমিটার পর্যন্ত মণ্ডলটিকে কি গুরুমণ্ডল বলা হয়। বলতেছে যে সিলিকন ম্যাগনেসিয়াম প্রভৃতি ভারী ধাতুগুলোর সংমিশ্রণে এই মণ্ডলটি গঠিত। এর উপরে অংশে 1448 কিলোমিটার স্তরে ব্যাসল্ট জাতীয় উপাদান দ্বারা গঠিত বলে একে ব্যাসল্ট অঞ্চল বলে। কি অঞ্চল বলে, ব্যাসল্ট অঞ্চল বলে হয়। আচ্ছা, 10 নম্বর কোশ্চেনটা দ্রাঘিমা রেখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। কি বলতেছে যে দ্রাঘিমা রেখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা জানি যে দ্রাঘিমা রেখার, দেখো যে কোনো স্থানের সময় নির্ণয়ের জন্য দ্রাঘিমা রেখার প্রয়োজন হয়। কি বলতেছে, যে কোনো স্থানের সময় নির্ণয়ের জন্য দ্রাঘিমা রেখার প্রয়োজন হয়। তো নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয়েছে তাকে দ্রাঘিমা রেখা বলে। কি বলতেছে, নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করার প্রত্যেক ভাগের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কতগুলো কল্পনা করা হয়েছে, তাকে হচ্ছে কি দ্রাঘিমা রেখা বলে। দ্রাঘিমা রেখাকে মধ্য রেখাও বলা হয়। দ্রাঘিমা রেখাগুলো কি অর্ধবৃত্ত এবং কি সমান্তরাল নয়। প্রত্যেকটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। প্রত্যেকটি দ্রাঘিমা রেখা 180 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। মধ্যরেখাগুলো যে কোনো একটিকে নির্দিষ্ট করে কি বলতেছে, দেখো যে কোনো একটি নির্দিষ্ট মধ্যরেখা ধরে এই রেখা থেকে অন্যান্য মধ্যরেখার কৌণিক দূরত্ব মাপা হয়। দ্রাঘিমা রেখার সাহায্যে স্থানের সময় নির্ণয় করা যায়। তো আমরা জানি কি দ্রাঘিমা রেখার সাহায্যে স্থানের সময়গুলোর কি নির্ণয় করা যায়। তো দেখো এই যে আমরা এই যে কৌণিক দূরত্বগুলো অঙ্কন করছি না, এগুলোকে আমরা বলতেছি কি দ্রাঘিমা রেখা, ঠিক আছে। আচ্ছা, এরপরে 11 নম্বর কোশ্চেনটা, যে পৃথিবীর বিভিন্ন স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয় কেন, ব্যাখ্যা করো। কি বলতেছে, পৃথিবীর বিভিন্ন স্থানের মধ্যে, তো দ্রাঘিমার পার্থক্যের কারণে বিভিন্ন স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয়। পৃথিবী গোলাকার এবং নিজ অক্ষ বা মেরুরেখার চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে দেখো অনবরত আবর্তন করছে। কি, পৃথিবী মূলত পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত কি করে, আবর্তন করে। ফলে ওই স্থানে দেখো, যে সময়ে কোনো স্থানে কি বলতেছে মধ্যরেখা সূর্যের ঠিক সামনে আসে, অর্থাৎ ওই স্থানে সূর্য ঠিক মাথার উপরে দেখা যায়, তখন ওই স্থানে কি মধ্যাহ্ন। দেখো ওই স্থানে কি মধ্যাহ্ন হয়, মধ্যাহ্ন মানে কি দুপুর 12টা। আচ্ছা, মধ্যাহ্ন যখন হয় তখন ঘড়িতে 12টা বাজে। মধ্যাহ্ন অনুসারে দিনের অন্য অন্য সময় নির্ধারণ করা হয়। তো 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট এবং 1 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য হয় কত সেকেন্ড, 4 সেকেন্ড। তো কোনো স্থান বা অঞ্চলে বেলা যখন 12টা, তখন সেই স্থান থেকে 5 ডিগ্রি পূর্বে অবস্থিত স্থানের সময় হবে কি 12টা যোগ কি 5 গুণ 4 মানে কি যে 5 ডিগ্রি। দেখো যে
1 ডিগ্রির জন্য যদি 4 মিনিট হয় তাহলে 5 ডিগ্রির জন্য কত মিনিট হবে? দেখো 12 ঘন্টা, আর এই জায়গায় তো 12 ঘন্টা পাইছি, 20 মিনিট হবে। তাহলে কি 12 ঘন্টা 20 মিনিট। তার মানে কি 12টা 20 মিনিট হবে, ঠিক আছে? তো ওই স্থান থেকে 5 ডিগ্রি পশ্চিমে অবস্থিত ওই স্থানে সময় হবে। তো 12টা থেকে কি করবা? এই 5 গুণ 4 20 মিনিট বিয়োগ করে দেবা। তার মানে হচ্ছে কি 11টা 40 মিনিট হবে। তো দেখো যে এরই মাধ্যমে আমরা কি যে আমাদের ৩য় অধ্যায়ের যে অনুধাবন ও সংক্ষিপ্তমূলক প্রশ্ন উত্তর শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।